বিসমিল্লাহির রহমানির রহিম। বিবিএ সম্মান হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষ এবং বিবিএস ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের ভালো থাকার প্রত্যাশায় আজকে রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস এই অধ্যায়ের সপ্তম লেকচার শুরু করছি। শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্টস সংক্রান্ত কতগুলো গাণিতিক উদাহরণ আলোচনা করেছি। আজকে আমরা আরও একটি গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করতে চাই। আমি শুরুতেই প্রশ্নটি পড়ে নিচ্ছি এবং পাশাপাশি কিছু বিষয় তোমাদেরকে স্পষ্ট করার চেষ্টা করছি। The following balances were extracted from the ledger of Tania Traders as December 31st, 2009 অর্থাৎ নিম্নের খতিয়ানের উদ্ধৃতগুলো 2009 সালের 31শে ডিসেম্বর তারিখে তানিয়া ট্রেডার্সের হিসাব থেকে নেওয়া হয়েছে। আমরা একটু খতিয়ানের উদ্ধৃতগুলো দেখে নিই। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি বিষয় লক্ষণীয়, আমরা সাধারণত একটি রেওয়া মিল দেখতে পাই, কিন্তু এই প্রবলেমটির ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া আছে দেখে রেওয়া মিলের মতোই মনে হচ্ছে, কিন্তু আসলে এটি রেওয়া মিল নয়। এটি হলো খতিয়ানের উদ্ধৃত। যদিও খতিয়ানের উদ্ধৃত থেকেই রেওয়া মিল প্রস্তুত করা হয়, অর্থাৎ এগুলোকে রেওয়া মিলের ফরম্যাটে বা রেওয়া মিলের ছকে সাজিয়ে নিলেই রেওয়া মিল হয়ে যেত, কিন্তু এই প্রবলেমটিতে সেই রেওয়া মিলটি করে দেওয়া হয়নি। এখানে শুধু খতিয়ানের উদ্ধৃতগুলোই দেওয়া হয়েছে। তাহলে আমরা একটু উদ্ধৃতগুলো দেখে নিই। তানিয়া ক্যাপিটাল সেলস পারচেজ রিটার্ন অ্যাকাউন্টস পেয়েবল নোটস পেয়েবল পারচেজেস সেলস রিটার্ন অ্যাকাউন্টস রিসিভেবল ফার্নিচার্স অফিস ইকুইপমেন্ট। হ্যাঁ, তারপর আমরা একটু এই পাশে দেখি। ক্যাশ ওপেনিং ইনভেন্টরি ইন্স্যুরেন্স এক্সপেন্স অফিস সাপ্লাইজ রেন্ট এক্সপেন্স স্যালারিজ এক্সপেন্স ড্রয়িং তানিয়া অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেলিভারি এক্সপেন্স ফ্রেট ইন। এই হলো খতিয়ানের উদ্ধৃতগুলো। এখন আমরা একটু অ্যাডজাস্টমেন্টগুলোতে আসি। দ্য ফলোয়িং অ্যাডজাস্টমেন্ট আর টু বি মেড অন ডিসেম্বর 31st, 2009। নিচের সমন্বয়গুলো 2009 সালের 31শে ডিসেম্বর তারিখে সম্পাদন করতে হবে। এ ইনভেন্টরি অ্যাট ক্লোজিং 61,000 টাকা, অর্থাৎ সমাপনী মজুদ 61,000 টাকা। আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স টাকা 400, অনিঃশেষিত বিমা 400 টাকা, অর্থাৎ বিমার 400 টাকা এখনও খরচ হয়নি। এটি হলো অগ্রিম বিমা বা প্রিপেইড ইন্স্যুরেন্স। অ্যাক্রুড স্যালারিজ টাকা 1,600, বকেয়া বেতন 1,600 টাকা, অর্থাৎ 1,600 টাকা বেতন এখনও পরিশোধিত হয়নি। ডেপ্রিসিয়েশন টু বি প্রোভাইডেড 5% অন ফার্নিচার অ্যান্ড 10% অন অফিস ইকুইপমেন্ট। এখানে দুটি সম্পদের উপর অপচয় ধরতে হবে। ফার্নিচারের উপর 5% আর অফিস ইকুইপমেন্টের উপর 10%। অফিস সাপ্লাইজ ইন হ্যান্ড টাকা 800, অফিস সাপ্লাইজের 800 টাকা এখনও হাতে রয়েছে। দ্য ইনভেন্টরি at the end
includes goods worth টাকা 1500 for which the bill have neither been received nor accounted for। এটি হলো আমাদের যে সমাপনী মজুদ রয়েছে সেই মজুদের মধ্যে 1500 টাকার পণ্য অন্তর্ভুক্ত আছে যার জন্য এখনও বিল গ্রহণ করা হয়নি এবং হিসাবও করা হয়নি। অর্থাৎ আমরা 1500 টাকার পণ্য ক্রয় করেছিলাম, ক্রয় করার পরে আমাদের কাছে সরবরাহকারী এই পণ্যের সরবরাহকারী এখনও বিল পাঠায়নি। যেহেতু বিল পাঠায়নি সেহেতু এটির হিসাবও করা হয়নি। শিক্ষার্থীবৃন্দ, যেই 1500 টাকার পণ্য ক্রয় করা হয়েছে এবং এর হিসাব হয়নি, তাহলে এই 1500 টাকা আমাদের ক্রয়ের সাথে যোগ করে হিসাবভুক্ত করতে হবে। আর যেহেতু বিল সেহেতু এটি বাকি বিদায় এটিকে অ্যাকাউন্টস পেয়েবল হিসাবে হিসাবভুক্ত করতে হবে। আমরা লাস্ট সমন্বয়টি আসি। গুডস কস্টিং টাকা 250 ওয়ার টেকেন বাই দ্য ওনার ফর পার্সোনাল ইউজ, নো রেকর্ড অফ it was maintained in the books of account। মালিক কর্তৃক তার ব্যক্তিগত প্রয়োজনে 250 টাকার পণ্য উত্তোলিত হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। মালিক যখন পণ্য উত্তোলন করে তখন সে ক্রয়মূল্যেই পণ্য উত্তোলন করে। যেহেতু উত্তোলনের ফলে পণ্য ব্যবসা থেকে মালিকের কাছে চলে যায়, তাহলে ব্যবসায়ের পণ্য কমে যায়। আর যেহেতু ক্রয়মূল্য উত্তোলন করে থাকে, তাহলে ক্রয় থেকে এই পরিমাণ টাকা কমাতে হবে। আর যেহেতু মালিক নিয়ে গেছে, এটি আবার মালিকের মূলধন বা ওনার্স ইকুইটি মালিকানা সত্ত্বকে কমিয়ে দিবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেও তোমাদেরকে বলেছি যে রেওয়া মিলে যে বিষয়গুলো থাকবে অথবা খতিয়ানের যে উদ্বৃত্তগুলো থাকবে সেগুলোকে আমরা আমাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টসে যে কোনো বিবরণীতে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট অথবা ব্যালেন্স শিট এর যে কোনো একটিতে একবার প্রদর্শন করব। আর সমন্বয়েরগুলো কমপক্ষে 2বার প্রদর্শিত হবে। তো আমরা এখন একটু ইনকাম স্টেটমেন্টটি শুরু করি, অর্থাৎ আমরা একটু দেখে নিই কী করণীয়। ইনস্ট্রাকশন অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট ইন মাল্টি স্টেপ ফর্ম, অর্থাৎ বহুধাপ আয় বিবরণী প্রস্তুত করতে হবে। অ্যান ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, মালিকানা সত্ত্ব বিবরণী। এ ব্যালেন্স শিট অ্যাজ অন ডিসেম্বর 31, 2009। তাহলে আমরা শুরুতেই মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্টটি দেখতে চাই। মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট শুরু হবে সেলস দিয়ে। তারপর যদি সেলসের সাথে কোনো সমন্বয় থেকে থাকে, সেই সমন্বয়গুলো সম্পাদন করে নিট সেল নির্ণয় করতে হবে। তাহলে এখানে সেলস হলো 3,70,000 টাকা, আর একটি সেলস রিটার্ন রয়েছে, সেলস রিটার্ন 1200 টাকা। তাহলে আমাদের এখানে দাঁড়ালো 3,68,000 টাকা, 3,68,800 টাকা। এটি হলো আমাদের নিট সেল। এরপর আমাদেরকে এই নিট সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড নির্ণয়ের ক্ষেত্রে কতগুলো বিষয় বিবেচনা করতে হয়। শুরুতেই আসবে হলো ওপেনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি। ওপেনিং মার্চেন্ডাইজ ইনভেন্টরি 14,000 টাকা। এর সাথে যোগ হবে নিট পারচেজ, অর্থাৎ ক্রয়ের সাথে যত রকমের সমন্বয় রয়েছে সমস্ত সমন্বয় এখানে নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখি পারচেজ 3,20,000 টাকা। অ্যাড নট রেকর্ডেড, অর্থাৎ সমন্বয়ে বলা হয়েছিল 1500 টাকার পণ্য ক্রয় করা হয়েছে যা সমাপনী মজুদে অন্তর্ভুক্ত আছে, কিন্তু এটির জন্য এখনও বিলও পাওয়া যায়নি এবং হিসাবও করা হয়নি। যেহেতু হিসাব করা হয়নি সেহেতু এখন আমাদেরকে হিসাব করে নিতে হবে, অর্থাৎ এই 1500 টাকা আমাদের ক্রয়কে বাড়িয়ে দিবে, তাই যোগ করা হলো। লেস উইথড্রন বাই
প্রপাইটর 250, 250 টাকা মালিক কর্তৃক উত্তোলিত হয়েছে, এর ফলে ক্রয়ের পরিমাণ কমে গেছে, তাই ক্রয় থেকে বাদ দিতে হলো। এরপরে রয়েছে লেস পারচেজ রিটার্ন, ক্রয় ফেরত 5,000 টাকা, এটিও ক্রয়কে কমিয়ে দিয়েছে, সেই জন্য এখান থেকে বিয়োগ করে দেখানো হলো। এরপরে অ্যাড ফ্রেট হলো 4,000 টাকা। যখন কোনো পণ্য ক্রয় করা হয়, এই ক্রয়ের সাথে সরাসরি জড়িত খরচ হলো ভাড়া। এই ভাড়া ক্রয়ের ব্যয়কে বাড়িয়ে দেয়, তাই এটি ক্রয়ের সাথে যোগ করা হলো। তাহলে আমাদের নিট ক্রয় দাঁড়ালো 3,20,250। এর সাথে আমাদের প্রারম্ভিক মজুদ ওপেনিং ইনভেন্টরি 14,000 টাকা, এটি যোগ করে 3,34,250 টাকা। এটি হলো কস্ট অফ গুডস অ্যাভেলেবল, অর্থাৎ আমাদের হাতে যে পণ্য রয়েছে, বিক্রয়যোগ্য পণ্য রয়েছে, সেটির ব্যয় হলো 3,34,250 টাকা। এখান থেকে আমাদের এন্ডিং ইনভেন্টরি অর্থাৎ সমাপনী মজুদ, যেই পরিমাণ পণ্য এখনও হাতে রয়েছে, অর্থাৎ বিক্রয় উপযোগী পণ্য ছিল 3,34,250, এখান থেকে এখনও হাতে রয়ে গেছে 61,000 টাকা। তাহলে আমরা যে পণ্য বিক্রি করে দিয়েছি তার ব্যয় হলো 2,73,250 টাকা। এটি হলো আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। এখন বিক্রয় 3,68,800 টাকা, এখান থেকে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয় 2,73,250 টাকা বাদ দিয়ে দিই, তাহলে 95,550 টাকা। এটি হলো গ্রস প্রফিট বা মোট মুনাফা। আমরা মোট মুনাফা পেয়ে গেলাম। এই মোট মুনাফা থেকে এখন আমাদের অপারেটিং এক্সপেন্স অর্থাৎ পরিচালন খরচগুলো বাদ দিতে হবে। তা আমরা জানি পরিচালন ব্যয় দু রকমের, একটি হলো মার্কেটিং এক্সপেন্স অর্থাৎ বিক্রয়জনিত ব্যয়, আরেকটি হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা প্রশাসনিক ব্যয়। এখন আমরা এই গ্রস প্রফিট বা মোট মুনাফা থেকে এই দুটি ব্যয় বাদ দিয়ে দিব। তাহলে আমরা শুরুতেই আসি মার্কেটিং এক্সপেন্স অর্থাৎ বিক্রয়জনিত ব্যয়। প্রথমটি হলো অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, তারপর হলো ডেলিভারি এক্সপেন্স। এই দুটি মিলে 10,000 টাকা। এই 10,000 টাকা হলো আমাদের বিক্রয় সংক্রান্ত ব্যয়। এরপর আসা যাক অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, প্রশাসনিক বা অফিস সংক্রান্ত ব্যয়। ইন্স্যুরেন্স এক্সপেন্স 3,600 টাকা। এখানে 400 টাকা আনএক্সপায়ার্ড অর্থাৎ অগ্রিম ছিল, তাহলে প্রকৃতপক্ষে ব্যয় হলো 3,200 টাকা। স্যালারিজ এক্সপেন্স 6,400 টাকা। এখানে কিছু বকেয়া ছিল 1,600 টাকা, এটি যোগ করলে হলো 8,000 টাকা। অফিস সাপ্লাইজ এক্সপেন্স 2,800 টাকা। এই অফিস সাপ্লাইজের কিছু হাতে রয়ে গেছে, অর্থাৎ খরচ হয়নি 800 টাকা, তাহলে প্রকৃতপক্ষে খরচ হয়েছে 2,000 টাকা। রেন্ট এক্সপেন্স 1,200 টাকা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ফার্নিচার, আমাদের যে ফার্নিচারের মূল্য ছিল তার উপর একটি পার্সেন্টেজ দেওয়া ছিল, সেই হিসেবে 6,000 টাকা হলো আমাদের অবচয়। একইভাবে অফিস ইকুইপমেন্টের উপরও অবচয় নির্ণয় করা হলো 8,200 টাকা। তাহলে আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স হলো 28,600 টাকা আর 10,000 টাকা হলো মার্কেটিং। এই দুটি মিলিয়ে টোটাল অপারেটিং এক্সপেন্স হলো 38,600 টাকা। এই টাকা আমরা পূর্বে নির্ণীত গ্রস প্রফিট বা মোট লাভ থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব নিট ইনকাম। এরপর আমরা একটু আসতে চাই ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব বিবরণীতে। মালিকানা সত্ত্ব বিবরণীটি হলো যে বছরের শুরুতে কত টাকা মূলধন ছিল, এর সাথে মালিকের প্রাপ্য অর্থাৎ কারবারের নিকট মালিকের যে প্রাপ্য সেগুলোকে যোগ করব, আবার কারবারের যে প্রাপ্য মালিকের নিকট সেগুলোকে বাদ দিয়ে আমরা বছরের শেষের উদ্বৃত্তটুকু নির্ণয় করব। তানিয়া ক্যাপিটাল 1109
এই টাকাটা দেয়া আছে 2,80,000 টাকা। নিট ইনকাম ডিউরিং দ্য ইয়ার, এটি মালিকের প্রাপ্য কারবারের কাছে, এটি হলো 56,950। তাহলে এই দুটি যোগ করে হলো 3,36,950। এখান থেকে উত্তোলন বাদ দেওয়া হবে। উত্তোলন ক্যাশ হলো 1,800 টাকা আর পণ্য হলো 250 টাকা, দুটি মিলে 2,050 টাকা। তাহলে হিসাবকাল শেষে মালিকের মূলধনের পরিমাণ অর্থাৎ সমাপনী মূলধনের পরিমাণ দাঁড়ালো 3,34,900 টাকা। এ হলো আমাদের ওনার্স ইকুইটি স্টেটমেন্ট। এখন আমরা একটু ব্যালেন্স শিট দেখতে চাই। ব্যালেন্স শিটের শুরুটা করা হয়েছে অ্যাসেট দিয়ে এবং অ্যাসেটের মধ্যে আবার তিনটি শ্রেণী রয়েছে। একটি হলো কারেন্ট অ্যাসেট, আরেকটি হলো ইনভেস্টমেন্ট, আরেকটি হলো ফিক্সড অ্যাসেট। তো এখানে কোনো ধরনের লং টার্ম ইনভেস্টমেন্ট নেই, তাহলে দুটি সম্পদ আমরা দেখতে পাবো, একটি হলো কারেন্ট অ্যাসেট, অপরটি হলো ফিক্সড অ্যাসেট। তাহলে আমরা কারেন্ট অ্যাসেট দিয়ে শুরু করতে চাই। প্রথমেই হলো ক্যাশ, আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স অথবা প্রিপেড ইন্স্যুরেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল, অফিস সাপ্লাইস, মার্চেন্ডাইজ, ইনভেন্টরি অর্থাৎ সমাপনী মজুত পণ্য। এই টোটাল হলো আমাদের 1,92,200 টাকা। এটি হলো আমাদের টোটাল কারেন্ট অ্যাসেট। এরপর আসা যাক ফিক্সড অ্যাসেট, ফার্নিচার, এখান থেকে বাদ দিতে হবে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। অফিস ইকুইপমেন্ট, এখান থেকেও বাদ দিতে হবে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এই দুটি নিট অ্যাসেটের পরিমাণ হলো 1,57,800 টাকা। তাহলে কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেট এ দুটির যোগফল দাঁড়ালো 3,80,000 টাকা। অর্থাৎ এই বিজনেসের টোটাল অ্যাসেট হলো 3,80,000 টাকা। এরপর আমরা আসতে চাই লায়াবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি। হ্যাঁ, শুরুতেই কারেন্ট লায়াবিলিটিস, অ্যাকাউন্টস পেয়েবল অ্যাড আনরেকর্ডেড, অর্থাৎ 36,000 টাকা অ্যাকাউন্টস পেয়েবল এবং বাকিতে পণ্য ক্রয় করা হয়েছিল 1,500 টাকা, সেটি যোগ করে টোটাল অ্যাকাউন্টস পেয়েবল হলো 37,500 টাকা। নোটস পেয়েবল 6,000 টাকা, স্যালারিস পেয়েবল 1,600 টাকা। এই তিনটি যোগ করে 45,100 টাকা। এটি হলো টোটাল কারেন্ট অ্যাসেট। এর সাথে আসবে হলো ওনার্স ইকুইটি, তানিয়াস ক্যাপিটাল, ডিসেম্বর 31, 2008। এটি হলো 3,34,900 টাকা। ওনার্স ইকুইটির সাথে আমরা যদি কারেন্ট লায়াবিলিটিস যোগ করি তাহলে 3,80,000 টাকা হলো টোটাল ওনার্স ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস। তাহলে এই টোটাল ওনার্স ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস 3,80,000 টাকা, যা টোটাল অ্যাসেটের সম পরিমাণ। আমরা এটাই জানি যে অ্যাসেট এবং লায়াবিলিটিস যখন কোনো প্রতিষ্ঠানের সমান হয় তাহলে আমরা ধরে নিই যে এই প্রতিষ্ঠানের ব্যালেন্স শিট ঠিক আছে বা সঠিক আছে। তো এই হলো আমাদের আজকের আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরও যদি আমার আলোচনা বুঝতে কারো কোথাও কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টসে প্রশ্ন করবে। আগামী ক্লাসে আমি উত্তর দেবার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলবে, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি।